কি অবস্থা লামিয়া? এই তো ভাইয়া ভালো, তোমার কি অবস্থা? এই পরীক্ষা মার্কস কোথায় কোথায় গেল তোমার দেখছো? জি। ওকে, সো তাহলে আমরা আস্তে আস্তে সলিউশন ক্লাসটা শুরু করি। দেখি কার কার কোন কোন কোশ্চেনের প্রবলেম। ফার্স্টে এমসিকিউস। এমসিকিউ তে কারো কোনো কনফিউশন আছে? রীতি রীতি তো ভদ্র মেয়ে, ও তো সুন্দর করে যেভাবে করে ক্রস দিতে বলছি বক্সের মধ্যে এরকম করে দেয়। সাইমা বান্দরটা পুরোটা এরকম এমনি করে। আমাদের লিডার দুই কোথায়? নাম্বারটা একটু দেখা দাও। 2 নাম্বারটা কি বলছে এখানে? A wave is traveling across the surface of a tank of water. তো তাহলে একটা ওয়াটার ট্যাঙ্কের মধ্যে দিয়ে এরকম ওয়েভ পাস করতেছে, ওয়াটার ওয়েভ। The graph shows how the displacement of the water at one position on the surface varies with time. তো তাহলে একটা সার্টেন ইনস্ট্যান্টে কি করা হয়েছে, একটা স্ক্রিনশট নিয়ে দেন ওখানে ডিসপ্লেসমেন্ট আর টাইমের এরকম একটা গ্রাফ প্রডিউস করছে। তো বলতেছে which property of the wave cannot be determined using only the information from the graph। দেখো তো ক্রেস্ট থেকে ক্রেস্টের এইখান থেকে তুমি কি পাবা? টাইম পিরিয়ড পাবা নাকি ওয়েভলেন্থ পাবে? হ্যাঁ ভাইয়া, এই ক্রেস্ট থেকে ক্রেস্টের এখানে ডিফারেন্স থেকে তুমি কি পাবা? টাইম পিরিয়ড পাবা নাকি ওয়েভলেন্থ পাবা বলো তো? ওয়েভলেন্থ পাবো। এটা আসলে টাইম অ্যাক্সিসটা কিসে দেওয়া, ডিসটেন্স দেওয়া নাকি টাইম দেওয়া? কি বলে এক্স অ্যাক্সিসটা টাইমে কিসে দেওয়া। দেওয়া? টাইমে দেওয়া। তো তাহলে এখানে কি 0.5 আর 0.1 এর মধ্যে যেটা পাচ্ছ এটা কি আসতেছে? টাইমের ও আচ্ছা, ডিফারেন্স টাইম আসতেছে না, মানে এটা আমাদেরকে কি দিবে? টাইম পিরিয়ড দিবে। সো হোয়াট ক্যান নট বি ডিটারমাইন্ড ইউজিং দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য গ্রাফ। ওয়েভলেন্থ পাবো না, বুঝতে পারছো? এটা কিন্তু আমরা দুইটা গ্রাফ দেখাইছিলাম আলাদা, একটা হলো ডিসপ্লেসমেন্ট ভার্সেস ডিসটেন্স গ্রাফ আর একটা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ, বুঝছো? তো ডিসপ্লেসমেন্ট ভার্সেস ডিসটেন্স গ্রাফে কি হবে? ডিসপ্লেসমেন্ট ভার্সেস ডিসটেন্স গ্রাফে ওয়েভলেন্থটা পাবো আর ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফে টাইম পিরিয়ডটা পাবো, বুঝতে পারছো? ওকে, এরপরে আর কারো এমসিকিউ তে কোনো প্রবলেম আছে? 3 নাম্বারটা একটু দেখা দিও। 3 নম্বরে কি বলছে? A student measures and records 4 values of a length of wire 50.2 cm, 49.9, 41.1, 49.4। তো তাহলে এভারেজটা কত? এখানে দেখো তো আমাদের কোনো কি অ্যানোমালাস রিডিং আছে নাকি না? 41টা আসে। তো এই যে তাহলে 41.1 যেটা। তো তাহলে আচ্ছা, আমার এটাকে কোশ্চেনটা তো মধ্যে আমি এখানে 49.4টা কি নিব নাকি নিব না? 49.4 টাকে কেন নিব না? কারণ এই যে 49.9 যদি আমি ভ্যালুটা ধরি তাহলে তো এটা একটু দূরে হয়ে যাবে না বেশি? এটা তো বেশি দূরে না, 0.5। 49.9 এর থেকে তোমার 0.5 দূরে, এটা তো তেমন বড় কোনো ইয়ে না। 41.1টা হলো অনেক বেশি দূরের ভ্যালু বা প্যাটার্নের সাথে মিলতেছে না। এগুলো তো কাছাকাছি, 49.9 বলো 49.4 বলো, এগুলো হলো সব তোমার কাছাকাছি ভ্যালু, বুঝছো? বুঝছি ভাইয়া। না, লাইক আমরা না কনকর্ডেন্ট নিয়ে সবসময় কাজ করি, ওই যে প্লাস মাইনাস 0.20 থাকে। কনকর্ডেন্টের ওই জিনিসটা তোমার টাইট্রেশনের জন্য ছিল, স্পেসিফিক্যালি প্লাস মাইনাস 0.20 সিএমকিউ, বুঝছো? এখানে ফিজিক্সের জন্য আমাদের মেইনলি যেটা দেখবো যে রিডিং গুলা কতটুকু কাছাকাছি আছে। যদি দেখে যে বেশি বড় ডিফারেন্স, তো তখন আমরা ওগুলোকে অ্যানোমালি হিসেবে বের করে দিব, ঠিক আছে? বুঝছি। ওকে, এরপরে আর কারো কই এমসিকিউ রিলেটেড কোনো কনফিউশন আছে? 7 নাম্বার। 7 নম্বরে কি বলতেছে? The diagram shows two copper bars M and N with square cross sections as shown। তো তাহলে ক্রস সেকশন গুলো দেখতে কেমন? স্কোয়ার। অলরাইট, তো তাহলে এম এর
ক্রস সেকশনের লেন্থ হলো তোমার x, তো তাহলে উইডথ তো হলো x স্কয়ার যেহেতু, তো তাহলে এটার ক্রস সেকশনাল এরিয়া হলো x স্কয়ার, আর n এর ক্রস সেকশনাল এরিয়া কত 2x টাইমস 2x, তো তার মানে কত 4x স্কয়ার। আচ্ছা দুইটা ক্রস সেকশনাল এরিয়া দেখে রাখলাম, কাজে আসবে পরে দেখি। The two bars are connected end to end in series in a circuit. তো সিরিজে যদি কানেক্ট করে কারেন্ট কি সেম থাকবে নাকি ডিফারেন্ট হবে লামিয়া? সেম থাকবে। তো তাহলে সিরিজে কারেন্ট সেম থাকে, তো m এর ভিতর দিয়ে যা কারেন্ট n এর ভিতর দিয়ে সেম কারেন্ট। The drift velocity of the electrons in bar m is v. আচ্ছা তো এর ভিতরে ভেলোসিটি হলো v, তো তাহলে n এর ভিতরে কত ওইটা বের করব। তো I m is equal to I n, NAVQ is equal to NAVQ, দোনোটাই হলো কপার, তো তাহলে দোনোজনের n এর ভ্যালু সেম, দোনোজনেরই চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন, তো তাহলে চার্জ গুলোও কাটাকাটি। তো এখন m এর এরিয়া m এর ভেলোসিটি, n এর এরিয়া n এর ভেলোসিটি, এই দুটো নিয়ে আমাদের মেইন ডিফারেন্স ক্রিয়েট করবে, ঠিক আছে? তো m এর এরিয়া কোনটা x স্কয়ার, আর ভেলোসিটি হলো v, তো vm না লিখে জাস্ট v লিখি, আর n এর এরিয়া কত 4x স্কয়ার, আর তার ভেলোসিটি কত জানি না, এটাই আমাদের কি করতে হবে বের করতে হবে নাকি? জি ভাইয়া। সো এখন vn is equal to what, x স্কয়ার into v divided by 4x স্কয়ার, তো x স্কয়ার কাটাকাটি, তো তাহলে কি আসে v by 4, 4x। বুঝতে পারছো? লামিয়া কি বলছো লাস্টে বুঝি নাই। জি ভাইয়া। ও এরপরে বুঝছি। এমসিকিউ তে আর কারো কোনো প্রবলেম আছে? ওকে, সো এমসিকিউ তে কারো যদি কোনো প্রবলেম না থাকে, লেটস গো টু থিওরি কোশ্চেনস। সো থিওরি কোশ্চেন নাম্বার 11, এটাতে কারো কোনো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 12, আমার 12 এর বি অ্যানসারটা একটু দেখবা খাতা থেকে। okay. Explain why substances containing different metals will produce different colors of flames. অ্যানসারটা কি? আর তোমাদের পর থেকে ম্যাক্সিমাম, আচ্ছা সুবার এমসিকিউ এইটা প্রবলেম আছে, ঠিক আছে ওটাতে যাব, এটা যখন চলে আসছে এটা একটু দেখায় নি। তো কি বলতেছে দেখো নাবিল, প্রত্যেকটা মেটালের কি থাকবে ইউনিক এনার্জি হ্যাঁ মানে লেভেল। সেকেন্ড পয়েন্টটাতে একটু ঝামেলা। ওকে, সো অনলি সার্টেন ডিফারেন্সেস ইন এনার্জি লেভেলস আর পসিবল, তো তাহলে ওই স্পেসিফিক এনার্জি লেভেলের ডিফারেন্সের জন্য কি হবে ইলেকট্রন ট্রানজিশন হবে, যে উপরে যাবে দেন নিচে ফেরত আসতে সময় ওই ফ্রিকোয়েন্সির ফোটন ছাড়বে। তো আমরা দেখি তোমার স্ক্রিপ্ট, তোমাদের তানসিল মত চলে আসতেছে ভেরি সুন, তো সবাই একটু ভালো মতো প্রিপারেশন নিয়ে রাখবা। ওকে, সো দ্য ডিফারেন্স ইন এনার্জি লেভেল, তো এখানের মধ্যে তোমার কিন্তু কথাটা সেম হয়ে গেছে, আর তোমার কিন্তু ডিসক্রিট বানানটা ভুল গেছে, এখানেও কিন্তু আসলে নাম্বার পাইতা না নরমালি। এখানের মধ্যে কি অ্যাটমস হ্যাভ discrete energy levels আর difference in energy level is not the same for all atom, তো তাহলে এটা দিয়ে তুমি বুঝাইলা কি যে প্রতিটা অ্যাটমের এনার্জি লেভেল সেম না, তাই না? তো এখন এখানে মধ্যে তোমার কাজগুলো কি দেখো, only certain difference in energy levels are possible, আর প্রত্যেকটা অ্যাটমের এনার্জি লেভেল কি ইউনিক, ঠিক আছে? তো এই দুইটা পয়েন্টে আমাদের স্পেসিফিক্যালি থাকা লাগবে, ওকে? আর স্পেলিং গুলো একটু খেয়াল করবা অলওয়েজ, এগুলো সেনসিটিভ ব্যাপার।
Okay, so super. Question number 8 a problem. Let's see. Okay. Questions 8 and 9 refer to the following experiment. A lamp is connected to a power supply of potential difference V. The lamp is switched on at time t is equal to 0. The graph shows how the current varies through the lamp with time. তো তাহলে ফার্স্টে দেখো কারেন্টটা কি হয়েছে, স্ট্রেট বেড়ে গিয়েছে, দেন ওইটা থেকে গ্র্যাজুয়ালি কমে দেন একটা কনস্ট্যান্ট কারেন্টের মধ্যে সেটেল করেছে। এটা কি ও লেভেলসে এরকম টাইপের একটা কোশ্চেন করার কথা, কোশ্চেন পেপার সলভ করে থাকলে। তো এখন এখানের মধ্যে কি বলছে দেখি। A data logger is used to measure the current. Which of the following is the reason for using data logger in this experiment? দেখো তো এই যে পুরো কারেন্টের চেঞ্জটা হলো, এটা কি জাস্ট উইদিন 1 সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে কারেন্ট স্পাইক হয়ে একবার বাড়ছে, দেন আবার গ্র্যাজুয়ালি কমে দেন কনস্ট্যান্ট হয়ে গিয়েছে। তো জাস্ট উইদিন 1 সেকেন্ড আমাদের কি করা লাগলো, অনেকগুলি রিডিং নেওয়া লাগলো না যে আমাদের গ্রাফটা যে স্পেসিফিক্যালি এভাবেই যাবে। যদি তুমি নিজে হাতে মনে করো রিডিং নিতে, তখন কি হতো, টাইম 0 সময় কারেন্ট 0, তোমার মনে করো অনেক ফাস্ট, তো তাহলে টাইম 0.5 এর সময় এইটা, দেন কারেন্ট 1 এর সময় এটা। সো হোয়াট ইউ উড হ্যাভ থট যে তোমার কারেন্টটা মনে হয় এরকম হয়েছে, কিন্তু আসলে কারেন্টটা কিভাবে কিভাবে ভ্যারি করছে, যে প্রথমে যে উপরে উঠছে দেন যে নিচে নামছে, এই ব্যাপারগুলি বের করার জন্য কি দরকার হয়েছে, এই যে স্মুথ একটা কার্ভ যে আঁকতে পারছে, হাউ ওয়াজ দ্যাট পসিবল। আমাদের অনেক ঘন 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 রিডিং নিতে হবে না যদি এত সুন্দর এরকম গ্রাফ পাইতে হয়। তো তাহলে ডেটা লগারের আমাদের মেইন কাজটা কি, সে অনেক বেশি করে রিডিং নিতে পারে অনেক কম টাইমে। তো এটাকে বলা হয় কি, এটাকে একটা টার্ম বলা হয় স্যাম্পলিং রেট, বুঝছো? স্যাম্পলিং রেট মানে কি, যে পার সেকেন্ডে কয়টা রিডিং নেয় এমন টাইপের ব্যাপার। তো তাহলে কোশ্চেন নাম্বার 8, the correct answer is B. কোনটা? It can take readings in short time intervals, যে খুব ফ্রিকোয়েন্টলি সে কি করতে পারে, রিডিং নিতে পারে। বুঝতে পারছো? তো এর জন্য আমাদের ডেটা লগারটা দরকার ছিল, যে উইদিন 1 সেকেন্ড এতবার যে কারেন্ট বাড়ছে কমছে এই জিনিসটাকে সে রিড করতে পারবে। ওকে, সো কোশ্চেন নাম্বার 12 আমাদের দেখা হয়েছে। কোশ্চেন নাম্বার 13 এ কারো প্রবলেম আছে? সাইমা বেগম 13A কি বলছে এখানে, আইসল্যান্ড স্পার ইজ আ মিনারেল দ্যাট এক্সিস্টস as large crystals of calcium carbonate. দেখছো কখনো এটা? আইসল্যান্ড স্পার কখনো দেখছো সাইমা? না, এটা কি? এটা একটা ক্রিস্টাল। এগুলা আমি আমার ল্যাবে দেখছিলাম, আমাদের ক্রিস্টালোগ্রাফি ল্যাবে আছে। তো এটা দিয়ে আসলে এরকম ডাবল রিফ্রাকশন হয়, খুব সুন্দর দেখা যায়, বুঝছো? তো এখানের মধ্যে কি বলতেছে দেখো, ডিউ টু দ্য ক্রিস্টালাইন স্ট্রাকচার, when unpolarized light is incident on the surface of a piece of Iceland spar, the light is split in two rays. So তাহলে ওই যে আমরা polarization by reflection and refraction এমন পড়ছিলাম না বলো তো সাইমা, যে একটা unpolarized light আসতেছে, যে একটা unpolarized light আসতেছে, দেন কি করলো, সারফেস থেকে যেটা রিফ্লেক্ট করে যায় সে হরাইজন্টালি পোলারাইজড, দেন যেটা রিফ্র্যাক্ট করে ওটা ভার্টিক্যালি পোলারাইজড থাকে, এমন কিছু। তো বলতেছে the two rays are polarized at right angles to each other, এই যে বললাম একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যালি পোলারাইজড। ওকে, তো কি বলতেছে, when a piece of crystal is placed over some writing, two images of the writing are visible. আচ্ছা, তো রাইটিং এর দুইটা জিনিস ভিজিবল থাকে, বিকজ দোনোটারই কিছু কি করে, কম্পোনেন্ট পাস করতেছে। এখন বলতেছে explain how a polarizing filter can be used to demonstrate that the two images are formed by rays of light that are polarized perpendicular to each other. তো ব্যাপারটা কেমন দেখো সাইমা, স্টেপ বাই স্টেপ নোটিস করো। ফার্স্টে আমরা খালি চোখে এটা দেখবো নাকি, ক্যালসাইট কিন্তু লেখা আছে কয়বার সাইমা, একবার, কিন্তু এই ক্যালসাইট লেখাটাকে কয়বার দেখতে পাচ্ছি এখানে, দুইবার দেখতে পাচ্ছি। কেন? বিকজ ওই রিফ্লেক্টেড রে এন্ড রিফ্র্যাক্টেড রে দোনোটাই আমাদের চোখে আসতেছে, তাই না?
সো রিফ্লেক্টেড রে একটা ক্যালসাইট লিখা আনতেছে, রিফ্র্যাক্টেড রে আরেকটা কি করতেছে, ক্যালসাইট লিখা আনতেছে। বুঝতে পারতেছো কেন দুইটা লিখা দেখি ফার্স্ট অফ অল? হ্যাঁ যাচ্ছি। ওকে, তো এখন খেয়াল করো যে তুমি যদি একটা পোলারাইজিং ফিল্টার এখানে নাও, এন্ড তুমি তো জানো না যে পোলারাইজিং ফিল্টারটা যে ওই দুইটা যে স্প্লিট করে যে দুটো প্রডিউস করলো তারা যে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যালি পোলারাইজড হবে এমন তো কথা নাই, জাস্ট বলে দিছে তাদের মধ্যে কত ডিগ্রি রিলেশনশিপ, 90 ডিগ্রি রিলেশনশিপ। তো এটা এমন হতে পারে যে 135 ডিগ্রি আর 135 আর 180 প্লাস করলে কত হয়, 220 কি বলে না 225 তো না, এটা কত হয় 315। তো তাহলে তোমার এরকম ওরিয়েন্টেশন অত থাকতে পারে, তুমি তো জানো না, তুমি জাস্ট জানো কি তাদের মধ্যে কত ডিগ্রি রিলেশনশিপ আছে, 90 ডিগ্রি রিলেশনশিপ আছে। বুঝতে পারলা? আচ্ছা কি বললাম 315 কেন বললাম, এটা তো 225 ছিল, 90 ডিগ্রি রিলেশনশিপ। তো তাহলে 135 আর 225 এমন কিছু। তো ইউ ডোন্ট নো যে আসলে তারা কেমন ভাবে ওরিয়েন্টেড। সো হোয়াট ইউ ডু, তুমি সিম্পলি তোমার কি করলা, পোলারাইজিং ফিল্টারটাকে এরকম প্লেস করলা। সো হোয়াট উইল হ্যাপেন নাও, জাস্ট হরাইজন্টাল ডিরেকশনে অসিলেট করতেছে এরকম লাইট গুলি শুধু পাস করতে পারবে নাকি সাইমা? জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে হরাইজন্টাল ডিরেকশনে অসিলেট করতেছে এমন লাইট গুলি পাস করলো। নাও যদি আমাদের রিফ্লেক্টেড লাইটটা পারফেক্টলি হরাইজন্টাল হয় আর রিফ্র্যাক্টেড লাইটটা ভার্টিক্যাল হয়, তো তাহলে কি এখন এই ওরিয়েন্টেশনে তুমি কয়টা ইমেজ দেখতে পাবা? জাস্ট রিফ্লেক্টেড লাইটটা পাস করতে পারবে না। রিফ্র্যাক্টেড এরটা কি, রিফ্র্যাক্টেড এরটা তো ভার্টিক্যালি পোলারাইজ, তো তাহলে সে কি হবে, ব্লক হয়ে যাবে। তো তখন ইমেজ দেখবো জাস্ট ওয়ান। কিন্তু যখনই নাকি এটাকে একটু রোটেট করব তখন কি হবে, রিফ্র্যাক্টেড রেরও কিছু কম্পোনেন্ট পাস করা শুরু করবে। তো তখন আমরা আবার ডাবল ইমেজ দেখতে থাকবো, ডাবল ইমেজ দেখতেছি 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 90 ডিগ্রি রোটেট করার পরে দেন আরেকটা ডিফারেন্ট ইমেজ, যে মনে করো উপরের ইমেজটা একবার দেখছিলাম হরাইজন্টাল ওরিয়েন্টেশনের সময়, দেন ইন বিটুইন অ্যাঙ্গেলে থাকতে সময় দুইটা ইমেজই দেখতেছি, আস্তে আস্তে ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে, যে একটার ইন্টেন্সিটি কমতেছে একটার ইন্টেন্সিটি বাড়তেছে। দেন এক্স্যাক্টলি 90 ডিগ্রি রোটেট করার পরে মানে ভার্টিক্যাল ওরিয়েন্টেশনে আসার পরে এখন কি হয়ে গেছে, উপরের লেখাটা নাই, জাস্ট নিচের ক্যালসাইট লেখাটা আছে। তো তাহলে এখানের মধ্যে থেকে বুঝলাম কি, যে এই দুটা লাইট আমাদের স্প্লিট হচ্ছে, তাদের মধ্যে কত ডিগ্রি রিলেশনশিপ, 90 ডিগ্রি রিলেশনশিপ। বুঝতে পারলা সাইমা? জি ভাইয়া। তো এটা হলো আমাদের মেইন থিওরি। এখন তোমার অ্যানসারের মধ্যে কি হবে, টোটাল মার্কস তো দিছে 3, তো এখানের মধ্যে অ্যানসারটা কি হবে আমরা দেখি। কত নম্বর এটা, 13 না? সো দ্যাট ফার্স্ট অফ অল প্লেস পোলারাইজিং ফিল্টার ওভার দ্য ক্রিস্টাল এন্ড রোটেট। তো পোলারাইজিং ফিল্টারটা ক্রিস্টালের উপর রাখবো এন্ড রোটেট করব, অলরেডি বললাম। দেন components of light polarized parallel to the plane of polarization of the filter can pass through. So তাহলে তুমি পোলারাইজিং ফিল্টারটাকে যে ওরিয়েন্টেশনে বসাও না কেন, ওই ওরিয়েন্টেশনের প্যারালেল ডিরেকশনে অসিলেট করতেছে বা ভাইব্রেট করতেছে এমন লাইট গুলোই শুধু কি করতে পারবে, পাস করতে পারবে। আর ওই ওরিয়েন্টেশনের পারপেন্ডিকুলার যারা আছে তারা কি হয়ে যাবে, অ্যাবজর্বড হয়ে যাবে অর ব্লকড হয়ে যাবে নাকি? তো তাহলে এটা গেল আমাদের সেকেন্ড পয়েন্ট। নাও থার্ড মার্কটা কখন পাবা, one image will disappear at orientations of 0 degree and 180 degree. তো 0 ডিগ্রির সময় তুমি জাস্ট একটা ইমেজ দেখতেছো, 90 ডিগ্রিতে নিয়ে অন্য আরেকটা ইমেজ দেখলা, 180 তে নিয়ে আবার কি দেখতেছো, 0 ডিগ্রিতে যেটা দেখতেছিলা ওইটা আবার 180 তে ফেরত পাইছো। 270 তে আবার কাকে পাবা, ওই যে 90 ডিগ্রিতে যাকে পাইছিলা তাকে আবার পাচ্ছো। সো এই যে এন্ড কথাটা বোল্ড দিয়ে লেখা, তো তাহলে আমাদের এই দুটোটা জিনিস বলতে হবে। কি জিনিস, one image will disappear at orientations of 0 and 180 degree and the other will disappear at 90 degree and 270 degree. or এমন একটা রেফারেন্সও বলতে পারো, reference to both images at more than one orientation, যে আমাদের
পুরা 360 সাইকেলে যে রোটেশন তো করাবো পুরা সাইকেল যে 360 ডিগ্রি, তো এই সাইকেলের মধ্যে ইন্ডিভিজুয়াল ইমেজ গুলাকে, যে সিঙ্গেল সিঙ্গেল ইমেজ গুলাকে প্রতি 90 ডিগ্রি পর পর আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, এরপরে সুবার কোনটা 11B না? 11B তে কি বলেছে? Two cylinders of conducting putty are connected in parallel across a battery. So তাহলে parallel এ কানেক্ট করলো। The cylinders have the same length but different cross sectional areas. The length হলো সেম, ক্রস সেকশনাল এরিয়া হলো আলাদা। তো এখন বললো কি, explain why the cylinder with larger cross sectional area will reach a higher temperature than the other cylinder. কে হায়ার টেম্পারেচার রিচ করে, যার ভিতর দিয়ে বেশি কারেন্ট যায় নাকি যার ভিতর দিয়ে কম কারেন্ট যায়? সুবা, বললো যে হায়ার টেম্পারেচার রিচ করবে, তো এই কন্ডাক্টিং পুটি গুলা টেম্পারেচার বাড়বেই বা কেন? এটা জানো যে কেন ইনক্রিজ করবে তাদের টেম্পারেচারটা? রেজিস্ট্যান্স, ইয়েস, এন্ড এই রেজিস্ট্যান্স থাকলে কি হবে, তারা আসলে ওই যে হিটিং ইফেক্ট অফ কারেন্টের যে ব্যাপারটা থাকে না, যে হিটিং ইফেক্ট অফ কারেন্ট যার মধ্যে দিয়ে হবে বেশি, ওইটার জন্য কি হবে, যে যার ভিতর দিয়ে বেশি কারেন্ট ফ্লো করবে তার মধ্যে হিটিং ইফেক্ট অফ কারেন্টটা হবে বেশি, সো এটার জন্য কি হবে, সে গরম হবে বেশি। বুঝতে পারলা? ওকে, তো তাহলে এখানের জন্য দেখো বললো কি, যে লার্জার ক্রস সেকশনাল এরিয়ার সিলিন্ডারটা কি হবে, বেশি টেম্পারেচার রিচ করবে। ওয়াই? একটা লার্জার আর একটা থিনার, দোনোটা সেম লেন্থের পুটি, কি করা হলো, তাদেরকে প্যারালেলে কানেক্ট করা হলো। সো হিয়ার ইজ ইওর পাওয়ার সাপ্লাই। নাও কারেন্ট এদিক দিয়ে আসতেছে 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 আসতেছে, তো এখন তুমি নিজে বলো যে কোনটার, যে কোন পুটিটার রেজিস্ট্যান্স বেশি, কোনটার রেজিস্ট্যান্স কম? আর ইকুয়াল টু হোয়াট, রো এল বাই এ, রাইট? সো দোনোটাই কন্ডাক্টিং পুটি, তো সেম ম্যাটেরিয়াল সেম লেন্থ, তো ডিফারেন্সটা কোথায়, জাস্ট ক্রস সেকশনাল এরিয়াতে। তো যার ক্রস সেকশনাল এরিয়া বেশি তার রেজিস্ট্যান্সটা কি হবে, কম হবে না? এক্স্যাক্টলি। সো যার এরিয়া বেশি তার রেজিস্ট্যান্স কম, যার এরিয়া কম তার রেজিস্ট্যান্স বেশি। তো এখন দেখো তো কার ভিতর দিয়ে তাহলে বেশি কারেন্ট ফ্লো করবে? এখানে তো প্যারালাল সার্কিট, তো তাহলে কারেন্টটা কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে না? the current is divided by the inverse ratio of resistances. তো তাহলে যার রেজিস্ট্যান্স কম তার ভিতর দিয়ে কারেন্ট হলো বেশি, তো যার ভিতর দিয়ে কারেন্ট বেশি তার ভিতর দিয়ে কি হবে, হিটিং ইফেক্ট অফ কারেন্টটা বেশি কাজ করবে নাকি কম? তো তাহলে কারেন্ট যদি বেশি হয় হিটিং ইফেক্ট অফ কারেন্টটা বেশি হবে, এন্ড দ্যাট ইজ ওয়াই ইট উইল রিচ হায়ার টেম্পারেচার দ্যান দ্য আদার সিলিন্ডার। বুঝতে পারলা? তো আমরা এখানে যদি অ্যানসারটা দেখি 11B, তো কয়েক ভাবে দেওয়া যায়। সিলিন্ডার উইথ লার্জার ক্রস সেকশনাল এরিয়া হ্যাজ লোয়ার রেজিস্ট্যান্স, ভোল্টেজ যেহেতু কনস্ট্যান্ট, তো এখন পাওয়ার ডিসিপেশন ইজ ইকুয়াল টু হোয়াট, P ইজ ইকুয়াল টু IV দিয়ে বলা যায়, ইয়েস, বাট এখানে আমাদের কি বলবা, ভোল্টেজ হলো কনস্ট্যান্ট, তো তাহলে যার রেজিস্ট্যান্স কম তার কারেন্ট বেশি, তো কারেন্ট বেশি মানে তার একমাত্র পাওয়ার ডিসিপেশন বেশি, তো তার মানে তার টেম্পারেচার বেশি বাড়বে। এইভাবে বলতে পারো। এটা কোনটাই বলছে, এটাই বলছে, যে যার এরিয়া বেশি তার রেজিস্ট্যান্স কম, ভোল্টেজ তো কনস্ট্যান্ট, তো P ইজ ইকুয়াল টু IV ওয়াইজ এইভাবে বলতে পারো। অর রেজিস্ট্যান্স দিয়ে কম্পেয়ার করছে V স্কয়ার বাই R, যে তোমার ভোল্টেজ তো ফিক্সড, তো যার রেজিস্ট্যান্স কম তার একমাত্র পাওয়ার ডিসিপেশন বেশি, তো এর জন্য সে গরম হবে বেশি। বুঝতে পারলা?
ওকে, এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 11, 12, 13 এ। 13 এ কি আর কোনো প্রবলেম আছে সাইমা বেগম? না না নাই। কি থাকলেও বলবা না? ওকে, সো কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 এ কারো প্রবলেম আছে? আমার 14B অ্যানসারটা একটু দেখো। Okay, 14 এর কি explain why ray B follows the path as it enters the air bubble. তো air bubble এন্টার করতে সময় এটা কি লিখছো? refracts towards নাকি away? অ্যাওয়ে লিখছি। away from the normal। কেন হয়েছে এটা away from the normal? ওই যে ভেলোসিটি কমা জায়গা ভিতরে গেলে। ভিতরে velocity কমলে away from the normal যাবে। হুম। লো হাই ভেলোসিটি মিডিয়ামে গেলে সে না away from the normal যায়, লো ভেলোসিটি মিডিয়ামে গেলে towards the normal যাবে। তো তোমার ভেলোসিটির কথাটা মনে হয় ভুল হয়েছে, বুঝছো? আচ্ছা তো আচ্ছা, সেটা অ্যাওয়ে গেলে কি ভেলোসিটি কমা যায় না? না না, এটা তোমার গ্লাস থেকে এয়ারে যদি যায় তো তখন কি হয়? অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল যায় না, মোর ডেন্স থেকে লেস ডেন্সে গেলে, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি ভেলোসিটি ভেলোসিটি কি হলে বাড়লো? বাইরে যায়। হ্যাঁ, ও আচ্ছা বুঝছি। ভেলোসিটিটা উল্টা লিখছো। ওকে, কোশ্চেন নাম্বার 14 নিয়ে আর কার কোনো কনফিউশন আছে? লামিয়া, রিক্তি, দুই সাইলেন্ট অবজারভার। কোশ্চেন নাম্বার 15, আমার অ্যানসারটা একটু দেখো। আমার অনেকগুলো মার্ক কেটে দিছে ভাই, 3 মার্ক কাটছে। আচ্ছা ঠিক আছে দেখবো নি। সো 15 এর বি তে প্রবলেম আছে, লেটস সি। 15 একটা ফিলামেন্ট বাল্ব নিয়ে কোশ্চেন করা হয়েছে, আইভি গ্রাফ দেওয়া, এক্সপ্লেইন দ্য শেপ অফ দ্য গ্রাফ in terms of particle behavior। তো এগুলো তো আমাদের আসলে মার্কস যাওয়া উচিত না। কি কি পয়েন্টস 15 এতে দেখি? তোমার ভোল্টেজ যত বাড়বে কারেন্ট তত বাড়ার কথা, কিন্তু কারেন্ট বাড়তে যায় তত পলিউশন বাড়বে, পলিউশন বাড়লে টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়লে পরে তখন আরো রেজিস্ট্যান্স বেড়ে যাবে, তেমন টাইপের জিনিস। এই যে পিডি বাড়লে কারেন্ট বাড়ে 1 মার্ক, দেন কজিং টেম্পারেচার অফ দ্য ফিলামেন্ট টু ইনক্রিজ, যে হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য টেম্পারেচার বাড়তেছে, কারেন্ট বাড়লে টেম্পারেচার বাড়ে গেল। দেন there is an increase in atom vibration or ion vibration, বা যে মেটালিক ল্যাটিস আছে তার কি হবে? ভাইব্রেশন বাড়বে। তো এইটা এরপরে greater rate of collisions between electrons or electrons and ions or atoms or lattice, যেটাই বলো। তার মানে কি? টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়তেছে, তো রেজিস্ট্যান্স যদি বাড়ে তখন কি হয়? পিডি বাড়লে কারেন্টটা বাড়তেছে কিন্তু কি হইতেছে? লেস রেটে বাড়তেছে। অনেকজনই একটা কথা ভুল করে, কি করে? অনেকজনই বলে যে কারেন্টটা কমে যাচ্ছে। নো, দ্য কারেন্ট ইজ নট ডিক্রিজিং। ঠিক আছে, কারেন্ট বাড়তেছে কিন্তু দ্য রেট এট হুইচ দ্য কারেন্ট ওয়াজ সাপোজ টু ইনক্রিজ, যে ভি ইজ ইকুয়াল টু আইআর। তো নাবিল, তো এখন দেখো তোমার রেজিস্ট্যান্স যদি কনস্ট্যান্ট থাকতো তো তাহলে ভোল্টেজ বাড়াইলে কারেন্ট যত রেটে বাড়তো, এখন কি হচ্ছে? তুমি ভোল্টেজ বাড়াচ্ছ, রেজিস্ট্যান্সও বাড়তেছে, কারেন্টও বাড়তেছে, বাট ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান রাখতে হইলে তো এখন কি কারেন্ট আগে যতটুকু বাড়তে পারতো এখন কি হবে? আর একটু কম বাড়বে না? কম বাড়বে একটু। বুঝতে পারছো? তো তাহলে দ্য রেট অফ ইনক্রিজ অফ কারেন্ট উইথ পিডি ডিক্রিজেস। তো তাহলে পিডি বাড়াইলে কারেন্ট বাড়ে কিন্তু কম রেটে বাড়ে। ওকে, তো ব্যাপারটা কেমন? যে মনে করো আমার দুইজন অ্যাসিস্ট্যান্ট আছে, ঠিক আছে? তো এখন নতুন ব্যাচে আমার স্টুডেন্ট নাম্বার বাড়লো। ওকে, নতুন ব্যাচে আমার স্টুডেন্ট নাম্বার বাড়লো, তো এখন আমার অ্যাসিস্ট্যান্টরা কি পাইতো? নাম্বার অফ স্টুডেন্ট বেড়ে গেছে দেখে নাম্বার অফ কপিজ চেক করার অপরচুনিটি পাইতো বেশি, নাকি? কিন্তু আমি কি করলাম? আরেকজন নতুন অ্যাসিস্ট্যান্টও হায়ার করলাম, আগের দুজন আছে আরেকজন নতুন অ্যাসিস্ট্যান্ট হায়ার করলাম। সো হোয়াট হ্যাপেন? তারা আগে যত খাতা চেক করতো আগের থেকে বেশি পাচ্ছে ঠিকই,
কিন্তু স্টুডেন্ট নাম্বার যত রেটে বাড়ছে ওইটার তুলনায় কি আরো বেশি খাতা পাওয়ার কথা না, কিন্তু ওই তুলনায় একটু কি পাচ্ছে, কম পাচ্ছে, বিকজ ওই দিক দিয়ে কি হয়েছে, আরেকজন অ্যাসিস্ট্যান্ট বেড়ে গেছে। বুঝতে পারলা? বুঝছি ভাইয়া। তাহলে এমন হলো ব্যাপারটা। তো আমরা অ্যান্সারটায় যাব। ফার্স্টে বি তে লামিয়ার প্রবলেম আছে, তো বি নাম্বারটা একটু দেখে নে, ঠিক আছে? একবারে খাতাগুলোতে যাব। ওকে, সো এখন এখানের মধ্যে কি বলতেছে খেয়াল করো। The current potential difference graph for a particular filament lamp is shown. তো কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ দেখানো আছে। This filament lamp is connected across a battery of EMF 6 volt, all right? তো তাহলে 6 ভোল্ট পাওয়ার সাপ্লাই across এ লাগানো, as shown below. তো বলতেছে the reading on the voltmeter is 4.2. তো তাহলে বাল্বের across এ কত ভোল্টেজ পাচ্ছে লামিয়া? 4.2। 4.2 হুয়াওয়ে ওয়াই5 লাইট, এটা কে? ওর নামটা ফার্স্টে লিখো, এক একটা ফোনের মডেলের ক্লাস নিতেছি। আচ্ছা, তো এখানে আমাদের ফার্স্ট এর ব্যাপারটা দেখো যে ভোল্টমিটার রিডিং 4.2 মানে কি? ক্যামেরা অফ রাখলে তো সমস্যা, ইয়েস, ক্যামেরা অন রাখতে হবে। তোমার ইয়েটা কি বলে, মাইক্রোফোনটা ডিসকানেক্ট করে ফেলো। গ্রাফ কিভাবে করবে অ্যাকিউরেট তো হবে না, তো তাহলে ইহাব থেকে স্ক্রিপ্ট কালেক্ট করো নাই কেন? তো তাহলে বাসায় গ্রাফ পেপারে আঁকা লাগবে আর কি, বুঝছো? আচ্ছা, তো তাহলে আমরা যেই কথাটা বলতেছিলাম ওখানের মধ্যে ফেরত আসি। কি জিনিস দেখো লামিয়া, যে ভোল্টমিটার রিডিংটা কত, 4.2 ভোল্ট। তো তাহলে এই 4.2 ভোল্টের করেসপন্ডিং কারেন্টের ভ্যালু কত হয় এটা আমরা বের করতে পারবো গ্রাফ থেকে। জি ভাইয়া। তো এটা হলো 4, এটা হলো 5। তো তাহলে 4 আর 5 এর মধ্যে ডিভিশন হলো 5টা। তো তার মানে একটা ডিভিশনে কত, 0.2। তো তাহলে এই যে এটা হলো 4.2। তো এই 4.2 এর করেসপন্ডিং কারেন্টের ভ্যালু কত আসে এটা আমরা বের করতে পারি। 500 এর থেকে একটু বেশি, কত বেশি? 10 তো 510। 10 ওকে, তো তাহলে 510 মিলি অ্যাম্পিয়ার। তো তাহলে কারেন্ট পেয়ে গেলাম। ওকে, so you know the current, you know the voltage of the or voltage across the bulb. তো তাহলে বাল্বের রেজিস্ট্যান্স কত এটাকে বের করতে পারবা? রেজিস্ট্যান্স দরকারও নাই, তো মেইনলি কাজটা কি, ইএমএফ ইজ ইকুয়াল টু হোয়াট, হ্যাঁ আইআর প্লাস টার্মিনাল V plus পটেনশিয়াল IR ডিফারেন্স, নাকি? জি ভাইয়া। তো এখন তোমার ইএমএফ হলো 6, কারেন্ট তুমি দেখছো 510 মিলি অ্যাম্পিয়ার, মিলি মানে 10 টু দি পাওয়ার -3 ইনটু আর, আর টার্মিনাল পিডি হলো 4.2। তো তাহলে এখানে থেকে তুমি আর পেয়ে যাবে না, নাকি? জি ভাইয়া। ওকে, সো তাহলে এই জিনিসটা ছিল আমরা কত, 15। তো আমরা একটু নাবিলের স্ক্রিপ্ট দেখি, দেখো কি লিখছে। এই জায়গাটাতে নাবিল বুঝছো, তোমার একটু মার্ক স্কিম গুলা স্টাডি করা লাগবে, ঠিক আছে? যে ইজি ইজি কতগুলি মার্ক যে অ্যাকচুয়ালি বুঝছো কিন্তু এরকম বুঝাই লিখতে পারতেছো না, বা ওরকম মার্ক স্কিম পয়েন্ট গুলি তোমার দাবার হচ্ছে না এমন। এখানে হতে সাকসেসফুল কলিশনের কি হলো, এখানে কি কেমিক্যাল রিঅ্যাকশন হইতেছে? আরে ভাই ওই যে কেমিস্ট্রি একটু বেশি পড়বেন, অফ করে আর আল্লাহ, সাকসেসফুল কলিশন, ও মাই গড। কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন মুখস্থ করছি তো ওইটার দিকে লেখা দিবা। আচ্ছা, তো এখন এখানে মধ্যে কি হয়েছে, as the voltage increases the current also increases but soon the increasing rate of current decreases. এখানে তো মার্ক পাওয়া উচিত, এখানে লিখছি তো সুন্দর করে। ওই তো, ওইটা তোমার সিকোয়েন্স, এই যে স্টার মার্ক দেওয়া, তো তো তোমার সিকোয়েন্সটা ফলো করা লাগবে। ফার্স্টে তুমি বলছো যে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে,
পরেও ও বলছো আচ্ছা সিকোয়েন্স মেইনটেইন করতে হবে বুঝছি। হ্যাঁ হ্যাঁ তো এখন কি হয়েছে this happens because resistance is not constant আচ্ছা কেন কনস্ট্যান্ট না as voltage increases the atomic lattice vibrations much faster no এখানে বিশাল বড় ভুল ভোল্টেজ বাড়লে এটা বাড়বে না ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে ভোল্টেজ তো ল্যাটিস কে যা ভাইব্রেট করায় না ল্যাটিস নিজে থেকে ভাইব্রেট করে কিন্তু ভোল্টেজ বাড়লে কি হয় কারেন্ট বাড়ে কারেন্ট যে কি হয় ইলেকট্রন গুলাকে ওই ল্যাটিসের সাথে গুতাগুতি করা শুরু করে তো ইলেকট্রন যখন নাকি ল্যাটিসের সাথে কলিশন করে তখন ল্যাটিস ভাইব্রেশন বেড়ে যাবে বুঝতে পারছো এই সিকোয়েন্সটা কেমন দাঁড়াতো যে সাইমা বেগমের সাথে এই যে দেখ as potential difference V increases current বাড়ে which causes a temperature rise then as a result তখন কি হয় vibration of lattice ions increase করে thus the frequency of collision যে পার সেকেন্ডে যে কলিশন গুলি হচ্ছে ওগুলি কি করতেছে ইনক্রিজ করতেছে বুঝছো তো এটার একটা স্ক্রিনশট তুলে রাখো খুবই সুন্দর হ্যান্ডরাইটিং সব ব্লক লেটারে লেখা তাহলে যেন আমরা সবাই বুঝতে পারি ঠিক আছে ওকে ভেরি নাইস হ্যান্ডরাইটিং এত একদম কাটাকাটি হয় না একদম ওভার রাইটিং করে না আচ্ছা ঠিক আছে ওই তো চান্সে একটু মজা নিয়ে নিলাম বুঝছো তা এখন কোশ্চেন নাম্বার 15 শেষ কোশ্চেন নাম্বার 16 এটাতে কারো কোনো প্রবলেম আছে আমার এই পার্টটা বুঝায় দাও ভাইয়া। এই পার্ট এখানের মধ্যে দেখো এই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি এই পাথ ডিফারেন্স ফেজ ডিফারেন্স ওইসব নিয়েই ইজিলি হয়ে যায় কেমন ব্যাপার দেখো S1 S2 এই দুটো আমাদের ম্যাথস এর ইউনিট না এই দুটো কি সোর্স কি এই দুটো হলো লাউড স্পিকার যারা নাকি কি সেম সোর্সের সাথে কানেক্ট করা সো হোয়াট উইল হ্যাপেন তারা সেম ফ্রিকোয়েন্সি সেম অ্যামপ্লিটিউড ওরকম টাইপের কি হবে ওয়েভ এমিট করবে তো এখন তারা কি আছে কোহেরেন্ট আছে বেসিক্যালি সেম সোর্সের সাথে কানেক্ট করা তো তার মানে S1 and S2 আর হোয়াট কোহেরেন্ট সোর্সেস অলরাইট তো এই কোহেরেন্ট সোর্স থেকে সাউন্ড এমিট হচ্ছে they are placed a small distance apart in a concert hall the loudness of the sound heard from the speakers varies throughout the concert hall এর কিছু কিছু জায়গায় লাউডনেস অনেক বেশি কিছু কিছু জায়গায় লাউডনেস অনেক কম কেমন ব্যাপার পয়েন্ট A is 3.1 meter from S1 and 4 meter from S2 তো তাহলে তাদের মধ্যে কি আছে একটা পাথ ডিফারেন্স আছে নাকি ভাইয়া আর ডিফারেন্স আছে। ওকে সো তাহলে পাথ ডিফারেন্স কত 0.90 মিটার অলরাইট S1 and S2 emit sound of frequency 575 hertz আচ্ছা তো 575 hertz তো ফ্রিকোয়েন্সি জানো স্পিড জানো তো ওয়েভলেন্থ বের করতে পারবা না সাউন্ডের হ্যাঁ ভাই করছি ওটা। এখন ওয়েভলেন্থ বের করার পরে তুমি ওয়েভলেন্থটাকে কি করতে পারো পাথ ডিফারেন্সের সাথে কম্পেয়ার করতে পারো যে দেখতে পারো যে ওখানে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স এর কন্ডিশন ফুলফিল করে নাকি ডিস্ট্রাকটিভ আচ্ছা দাঁড়াও এখানে মিটিং এর 1 মিনিট কম আছে নেক্সট টাই জয়েন করো ওখানে বলতেছি ওকে এখানে দেখো তো নাবিল ওয়েভলেন্থ এর ভ্যালুটা কত আসে 340 ডিভাইডেড বাই 567 করলে কত হয় 0.5996 মানে 0.60 ধরি। ওকে 0.6 তাহলে ওয়েভলেন্থ হলো 0.6 মিটার আর পাথ ডিফারেন্সটা কত 0.9 মিটার। 0.9 মিটার তো এখন আমাদের দাঁড়া 1 মিনিট ওকে সো তাহলে আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স এর কন্ডিশন গুলি কি কি ছিল বলো তো পাথ ডিফারেন্স কত কত হলে ডিস্ট্রাকটিভ হবে হাফ মাল্টিপল অফ ল্যামডা 3 হাফ মাল্টিপল অফ ল্যামডা 5 হাফ মাল্টিপল অফ ল্যামডা এরকম ছিল না নাবিল হ্যাঁ ভাইয়া যে অড হাফ মাল্টিপল অফ ল্যামডা
সো এইটাই আমাদের এইটা না নাকি 1.5 টাইমস দ্য ওয়েভলেন্থ করলে এটা পাবো না 0.9। বুঝছি। তাহলে পরে ওটা দেখাবো যে এই ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশনের সাথে মিলতেছে, দ্যাটস ওয়াই ওখানে কোয়াইট সাউন্ড পাবো। ওকে, সরি, এটা আইজিসিএস এর মক পরে দেখছিলা স্ক্রিপ্টটা রিক্তি। আচ্ছা এগুলা তো সরি, এগুলা তো সাইমা মনোয়ারের হাতের ময়লা। ওকে, তো তাহলে এখানে কি ফার্স্টে ওয়েভলেন্থ ক্যালকুলেট করবা, দেন recognizes the path difference is equal to this। তো তারা কিসে আছে, অ্যান্টি ফেজে আছে ও ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এর কন্ডিশন ফুলফিল করতেছে। তো এর জন্য মিনিমাম অর জিরো অ্যাম্পলিটিউড মানে হোয়াইট সাউন্ড পাবো। ওকে, সো দিস ওয়াজ কোশ্চেন নাম্বার 16। 16 এর বি তে কারো প্রবলেম আছে? লামিয়া, রিক্তি? না ভাইয়া। রিক্তির কি খিদা লেগে গেছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 17। 17B1 একটু দেখায়। 17B1. Bats can also determine the relative speed of a moving moth. আচ্ছা, তো একটা মথ মুভ করতেছে, যে ব্যাটের প্রে তো এটি পোকামাকড় খায়, এ তো নিজে একটা ছাতার মাথায়, এর জন্য তো করোনা ভাইরাস আমরা আটকে আছি। তো এই বাদক কি করে, সে অন্য মুভিং অবজেক্টেরও কি করতে পারবে, স্পিড বের করতে পারবে, যে রিলেটিভ স্পিড আর কি, যে তার মধ্যে আর ওই মথের মধ্যে রিলেটিভ ভেলোসিটি কত। তো a stationary bat emits the ultrasound pulse with wavelength of this। তো এত ওয়েভলেন্থ এর আল্ট্রাসাউন্ড এমিট করতেছে, তো বলতেছে ব্যাট ডিটেক্টস দ্য ওয়েভলেন্থ রিফ্লেক্টেড অ্যাজ এত। তো তাহলে ওয়েভলেন্থটা কি বাড়লো নাকি কমলো? রিলিজ করছে এত ওয়েভলেন্থ, কিন্তু ফেরত পাইছে এত ওয়েভলেন্থ। তো তাহলে কি রিফ্লেক্টেড ওয়েভের ওয়েভলেন্থটা কি হয়েছে, বেড়ে গেছে না? বেশি হয়েছে। তো এটা কখন হয়, ব্লু শিফটের সময় নাকি রেড শিফটের সময়? এটা কি যে স্টার এরিয়ার কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ, ডপলার ইফেক্টের ওখানে। এটা হলো আমাদের আচ্ছা। রেড শিফট, যে দুইটা অবজেক্ট যদি দূরে সরে যায় তো তাহলে তাদের মধ্যে কি হয়, রেড শিফট হয়। সেই যে এখানের মধ্যে ওয়েভলেন্থটা যে বেড়ে গেছে, সো এখানে থেকে বলবো কি যে রেড শিফট হচ্ছে। এটা যদি আমাদের সিলেবাসে নাই, এটা ইয়েতে চলে আসছে আর কি। যে আগের সিলেবাসে ছিল, এখন এটা ডিরেক্টলি A2 তে নিয়ে গেছে। তো মুভিং অ্যাওয়ে বিকজ দ্য অবজার্ভড ওয়েভলেন্থ ইজ গ্রেটার। ঠিক আছে, রেড শিফটের ব্যাপারটা এটা। কোশ্চেন নাম্বার 17 নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 18। এইটুটা দেখা হতো। 18 এর A2। ওকে, এটা আমাদের কি বলতেছে, 9.0 ভোল্ট ব্যাটারি অফ নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স, এইভাবে করে কানেক্ট করা 120। এটা তো এটার জন্য পিডি বের করছে, এটা সোজা A2 তে প্রবলেম কি হয়েছে, a student added to the circuit as shown below in order to determine the resistance R of a resistor। তাহলে একটা আননোন রেজিস্টরের রেজিস্ট্যান্স সে কি করতে চায়, বের করতে চায়। ঠিক আছে, এই আননোন রেজিস্টরের রেজিস্ট্যান্সটা বের করবে, কি করতেছে সে, as the student adjusted the variable resistor। তো ভেরিয়েবল রেজিস্টর দিয়ে কি করা যায়, রেজিস্ট্যান্স বাড়ানো কমানো যায় নাকি? আচ্ছা, তো তাহলে এটা রেজিস্ট্যান্স বাড়ায় কমায় সে কি করলো, the reading on the voltmeter change। তো সে ভোল্টমিটারের রিডিং এর মধ্যে কি আনতেছে, চেঞ্জ আনতেছে। তো বললো when the variable resistor had a resistance of 295 ohm
the reading on the voltmeter was 0. Variable resistor resistance যখন কত, ভেরিয়েবল রেজিস্টার রেজিস্ট্যান্স যখন নাকি 295, তখন এই ভোল্টমিটারের রিডিং কত আসছে সাইমা? 0 আসছে। তো তাহলে ভোল্টমিটারটা দেখো তো কোন দুইটা পয়েন্টে কানেক্ট করা, এই জায়গায় আর এই জায়গায় নাকি? তো তার মানে এই দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালুটা কত? 0। বুঝতে পারতেছো? তো এটা হইছে কেন, এই যে কেন ভোল্টমিটার রিডিংটা 0 হইছে? দিস হ্যাপেন্ড বিকজ the PD across the variable resistor was equal to the PD across the 120 ohm resistor. যে ব্যাপারটা দেখো সাইমা, তোমার ভোল্টমিটারটা কোন দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স দিবে? দিস এন্ড দিস। তো এই দুইটা পয়েন্টে পটেনশিয়াল যদি সেম হয়, মানে কি এই দুইটা পয়েন্টে আসতে সময় আর এই দুইটা পয়েন্টে যে চার্জ পার্টিকেল গুলি আসবে তাদের যদি এনার্জি সেম থাকে, তো তাহলে তাদের মধ্যে এনার্জির ডিফারেন্স কত হবে সাইমা? 0 হবে না? তো তার মানে তারা বলতে চাচ্ছে এরকম যে এই যে ইলেকট্রনস বা এই যে তোমার চার্জ পার্টিকেল আসতেছে আসতেছে আসতেছে, দেন কিছু চার্জ পার্টিকেল এদিক দিয়ে গেল, কিছু এদিক দিয়ে গেল। এখন এই ভেরিয়েবল রেজিস্টর আর এই 120 ওহম রেজিস্টর এই দুইটার থ্রুতে যদি কি হয়, সেম ভোল্টেজ ইউজ করে, তো তাহলে কি হবে? the remaining voltage for the unknown resistor R and the 110 ohm resistor এই দুইটা কি হবে? সমান সমান হবে নাকি? যে আর যত ভোল্টেজ পাবে 110 তত ভোল্টেজ পাবে, বিকজ ভেরিয়েবল রেজিস্টর যা পাইছে 120 ওহম কি পাইছে ওইটাই পাইছে। বুঝতে পারতেছো কি বললাম? আচ্ছা, তো তাহলে এতটুকু যদি বুঝতে পারো, তো এখন বলতেছে কি যে শো দ্যাট দ্য ভ্যালু অফ R is about 300 ভোল্ট। কি বলে 300 ওহম, যে আননোন রেজিস্ট্যান্স R এর ভ্যালু, যে রেজিস্ট্যান্সের ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 300 ওহমের মতো। তো এখন এখানের মধ্যে কাজটা কি, তারা দুজন সেম ভোল্টেজ কেন পাইছে? আমাদের ভোল্টেজটা বা আমাদের দুইটাতেই কি হবে? ভোল্টেজটা তো সেম পাবে প্যারালেলে। আমাদের এটা হলো 1 নাম্বার ব্রাঞ্চ, এই যে দেখো তোমার এই 9 ভোল্ট, এই পুরো ব্রাঞ্চ একা 9 ভোল্ট পাবে, দেন এই নিচের পুরো ব্রাঞ্চও কত পাবে? 9 ভোল্ট পাবে না বলো তো সাইমা? তো তাহলে 120 ওহম আর 110 ওহম মিলায় পাবে 9 ভোল্ট। ভেরিয়েবল রেজিস্টরটা আর ওই আমাদের আননোন রেজিস্টরটা এই দুইজন মিলায় কত পাবে? 9 ভোল্ট পাবে। বুঝতে পারছো? সো এরা দুজন মিলে যদি সেম সেম ভোল্টেজ পায়, এটা তো আমরা জানি যে কি প্যারালাল সার্কিটের যে আমাদের কন্ডিশনটা ছিল, রাইট? তো এখন এখানের মধ্যে কাজটা কি হবে? ভোল্টেজ যদি সেম সেম হয়, তো তার মানে কি তাদের রেজিস্ট্যান্সের রেশিও সমান হবে নাকি? এখানের মধ্যে ব্যাপারটা কেমন দেখো, এটা কত নাম্বার জানো? 18 না? এই দুইটা এই রেশিওটা কেন নিছে বলতে পারবা সাইমা? এই রেশিওটা কেন ট্রু কেউ বলতে পারবা? লামিয়া, নাবিল, রিক্তি, সুবা? কি হলো হে হে করে হাসো কেন? বলো, ট্রাই করো। এটা আমি বলে দিব একটু পরে, সমস্যা নাই। ফার্স্ট একটু ট্রাই করো, দেখি কতটুকু বুঝো তুমি সার্কিট। তোমার এই রেশিওটা তারা বানাইছে কিভাবে? বেশি কিন্তু কঠিন না, এটা খুবই সোজা একটা জিনিস। দেখো স্যার,
তোমার দুইটা আলাদা করে সার্কিট চিন্তা করো, তাইলেও পারো। একসাথে থাকলে যদি চিন্তা করে বের করতে পারো তাহলে তো আরো ভালো। এটা একটা সার্কিট, আচ্ছা ভিআইআর দিয়ে কারেন্ট বের করছে নাকি, তো দেখি ভিআইআর দিয়ে কারেন্ট বের করছে নাকি। তুমি তো রেজিস্ট্যান্স গুলা তো জানো না, সবার কি রেজিস্ট্যান্স জানো? তুমি নিচেরটা টোটাল রেজিস্ট্যান্স জানো কিন্তু উপরেরটার তো টোটাল রেজিস্ট্যান্স জানো না, তাই না? তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কেমন খেয়াল করো। একটু আগে একটা জিনিস করে আসছো, এখান থেকে বুঝাই দিই। তো এটা 120 ওহম, এটা 110 ওহম। এখন দেখো তোমার এই দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত? এই দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স হলো 0 নাকি সাইমা? এই দুইটা সার্কিট যদি এরকম আলাদাও থাকতো দেন এই যে দুইটা পটেনশিয়াল ডিফারেন্স মাপতেছি, যে ভোল্টমিটার দিয়ে যে পটেনশিয়াল ডিফারেন্স মাপতেছি, এই গ্রিন কালার পটেনশিয়াল কি বলে, এই গ্রিন কালার ভোল্টমিটারের মধ্যে আমাদের রিডিং কত আসতো? 0 আসতো না সাইমা? এই জিনিসটা 0 কেন আসতো ব্যাপারটা দেখো। তোমার দুইটা রেজিস্টর যদি সিরিজে থাকে তাদের মধ্যে ভোল্টেজটা কিভাবে ডিভাইড হয়? The voltage is divided in the ratio of their resistances, তাই না? রেসপন্ড তো করা লাগবে, ওকে। তো তাহলে এখানের মধ্যে দেখো, তো তার মানে 120 ওহম আর 110 ওহমের মধ্যে যে রেজিস্ট্যান্সের রেশিও, এই 295, যে তারপর 295, এই 295 ওহম আর এই আননোন রেজিস্টরের রেজিস্ট্যান্সের রেশিও কি হবে? সমান সমান হবে। তাহলে পরেই তো ও যতটুকু প্রপোর্শন অফ দা 9 ভোল্ট পাইছে ও সেম প্রপোর্শন অফ দা 9 ভোল্ট ভোল্টেজ পাবে, রাইট? ব্যাপারটা তোমাকে নোন ভ্যালু দিয়ে করায় দেখায়। আমি বুঝছি তুমি বুঝতে পারছো, আমি বাকিদের জন্য দেখাচ্ছি যে বাকিরা অনেকজনই হইতে পারে যে না বুঝে ম্যাথটা করছে, যে রেশিওটা ডিরেক্টলি ইউজ করে ফেলছে। বাট ব্যাপারটা কেন হয় এই জিনিসটা একটু বুঝাই দেই, এগুলা কাজে আসবে সামনে। ওকে, তো মনে করো এইটা একটা 2 ওহমের রেজিস্টর, এটা একটা 4 ওহমের রেজিস্টর, অলরাইট? তো তাহলে তাদের মধ্যে রেজিস্ট্যান্সের রেশিও কত? 1:2, রাইট? তো ভোল্টেজটা যদি তোমার আসে কত? ভোল্টেজটা যদি তোমার আসে 9 ভোল্ট, তো তার মানে সে পাবে 3 ভোল্ট, সে পাবে বাকি 6 ভোল্ট। এরকম সেম একটা 9 ভোল্টের পাওয়ার সাপ্লাই যদি তুমি নাও, এন্ড এখানের মধ্যে কি আছে? একটা 3 ওহমের রেজিস্টর আছে আর একটা 6 ওহমের রেজিস্টর আছে। এখন তাদের রেজিস্ট্যান্সের রেশিও কি আগেরটার মতো না সাইমা? 1:2 তো রেশিও। তো তাহলে ওদের রেজিস্ট্যান্সের রেশিও এত, তো তাহলে 3 ওহম রেজিস্টরটাও কত পাবে? 3 ভোল্ট পাবে, আর এই 6 ওহম রেজিস্টরটা 6 ভোল্ট পাবে। সেম ওয়েতে এটা 4.5 ওহম, এটা 9 ওহম, তাহলেও তাদের রেজিস্ট্যান্সের রেশিও কত? 1:2। তো তার মানে as long as the ratio of resistances are same, তো তাহলে তারা কি পাবে? সেম ভোল্টেজ পাবে। ব্যাপারটা কি ক্লিয়ার হইলো সাইমা? তো এর জন্যই এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টমিটার কানেক্ট করলে পরে কি পাইছে? 0 রিডিং পাইছে। মানে এই দুইটা যে ভেরিয়েবল রেজিস্টরটা যত ভোল্টেজ পায়, 120 ওহমটা সেম ভোল্টেজ পায়। তো তার মানে কি আর যত ভোল্টেজ পাবে এই 110টা তত ভোল্টেজই পাবে, তাই তো? তো তাহলে তাদের রেশিও গুলো হবে সমান। তো তার মানে 295 ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু 120 ডিভাইডেড বাই 110। তো এখানে থেকে আর বের করে ফেলছি। ওকে, তো আই হোপ এখন বুঝতে পারছো সবাই। তো এটা 2 মার্কের ম্যাথ, ইয়াস, এটা রেশিও দিয়ে ডিরেক্টলি করে ফেলা যায়, বাট লজিক না বুঝে ডিরেক্টলি করে ফেললে আসলে বুঝার ব্যাপার থাকে, উইক থেকে যায়। ওকে, সো এটা সব একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, পরে যেন তোমরা এটা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারো আর কি। হ্যাঁ?
কতগুলি তোমরা পরে বড় হলে জিনিস পড়বা। তোমাদেরকে একটা বই কেনার কথা বলছিলাম, একটা ডিকশনারির সমান বলছিলাম, এটা পড়া তেমন দরকারও না, আবার পড়লে ভালো আর কি। রজার মানচেস্টারের একটা বই, বুঝছো? ওই কেমিস্ট্রিতে যেরকম ইয়ান র্যামসডেনের বই কিনতে বলছে, তো ওরকম ফিজিক্সের জন্য রজার মানচেস্টার নামের একটা রাইটার আছে, তার বই পড়তে পড়তে বলে। বাট ওইটা কোনো স্পেসিফিক সিলেবাসের জন্য না, এ লেভেলস বলতে গেলে সব স্পেসিফিকেশনের জন্য। তো এটা অনেক কিছু নিয়ে ডিসকাস করা, তো ওইটার মধ্যে এরকম কতগুলি ইলেকট্রিক্যাল সার্কিট ছিল, খুবই মজার মজার। এগুলা সার্কিট কিছুই না, তোমাদের আসিফ ভাইয়া এখন যেগুলা করে, যে নাকি এইসব কোয়েশ্চেন গুলা বানায়, ও যে সব ট্রিপলিতে পড়তে সময় যে কোয়েশ্চেন গুলি সলভ করে, ওগুলা আমি নিজেও পারি না, বিকজ আমি তো ট্রিপলি নিয়ে পরে আর পড়ি না ইউনিভার্সিটি লেভেলে, বুঝছো? ওকে, সো 18 এর বি গুলি নিয়ে প্রবলেম আছে, তাই না সুপার? B2 and B3, let's see. তো B2 তে বলছে the student discovered that the wire was thinner when x কি বলে between x and w then it was between w and y. আচ্ছা, তো x and w এর মধ্যে থিকনেসটা কম আর w and y এর মধ্যে থিকনেসটা বেশি। সো হোয়াট ডাজ দ্যাট মিন? থিকনেসের সাথে আমাদের রেজিস্ট্যান্সের একটা রিলেশনশিপ আছে না সুবা? মাত্রই আমরা দেখে আসছি তোমার আগের অ্যান্সারের জন্য, ওই যে সিলিন্ডার গুলোর জন্য কুটি, যে ওখানে মধ্যে কি ক্রস সেকশনাল এরিয়া যত বড় হবে রেজিস্ট্যান্স তত কম, ক্রস সেকশনাল এরিয়া যত ছোট হবে রেজিস্ট্যান্স তত বেশি, তাই তো? এখন বলছে explain why this results in an error in the calculated value of the resistance of the variable resistor. কেন? বিকজ আমরা তো ধরে রাখছিলাম যে সেম ক্রস সেকশনাল এরিয়া, রাইট? তো সেম ক্রস সেকশনাল এরিয়া হলে তার রেজিস্ট্যান্সের ভ্যালু যেরকম হতো, এখন আমাদের কি ডিফারেন্ট ক্রস সেকশনাল এরিয়ার জন্য লেন্থের রেশিওটা কি অন্যরকম হবে না? যে ব্যাপারটা দেখো, তুমি এখানে আমাদের কি করছিলা, লেন্থের কথা বলে দিয়েছে যে 1 মিটার লেন্থ অফ ওয়্যারের মধ্যে XW এর মধ্যে লেন্থ কত? 33.0। 33.0 তে কেন হয়ে গেছে? ইউ আর থিংকিং যদি ক্রস সেকশনাল এরিয়া ফিক্স থাকে, তো তাহলে রেজিস্ট্যান্সটা শুধু কার উপরে ভ্যারি করবে আর কার উপরে ডিপেন্ড করবে? এরিয়া কি বলে লেন্থের উপর। তো তুমি লেন্থ যত বাড়াবা কমাবা তত কি হবে? রেজিস্ট্যান্স বাড়বে কমবে। কিন্তু এখানে কিন্তু জাস্ট লেন্থটা ভেরিয়েবল ছিল না, আমরা পরে জানতে পারলাম যে ক্রস সেকশনাল এরিয়াটাও কি এখানের মধ্যে ডিফারেন্ট। এক্স এন্ড ডাব্লিউ এর মধ্যে চিকন বেশি, ডাব্লিউ এন্ড ওয়াই এর ওখানে মোটা বেশি। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? এক্স এন্ড ডাব্লিউ এর এখানে আসলে যদি কি থাকতো, ক্রস সেকশনাল এরিয়া সেম থাকতো, তখন যতটুকু লেন্থ দরকার হইতো, এখন কি ওয়্যারটা যেহেতু থিন, তো এর জন্য তার রেজিস্ট্যান্স কি আর একটু বেশি হবে না? ব্যাপারটা আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এটা দিয়ে চিন্তা করো। তো তাহলে আগে আমরা এইগুলাকে কনস্ট্যান্ট ভাবছিলাম, তো লেন্থের সাথে রেজিস্ট্যান্সটাকে প্রপোর্শনাল ধরছি, কিন্তু এখন আমরা দেখলাম কি এরিয়াটা এখানে ছোট ছিল, তো এরিয়া ছোট দেখে কি রেজিস্ট্যান্সটা অলরেডি বড়, তো তাহলে এখানে লেন্থের সাথে রেজিস্ট্যান্সের রিলেশনশিপটা পুরোপুরি কি না, জাস্ট লেন্থের উপর ডিপেন্ডেন্ট না। এখানের মধ্যে কি বলতেছে B1 এ resistance greater for thinner wire, so actual value of the resistance of the variable resistor is greater. তো তাহলে এই যে R is equal to rho L by A, তো তাহলে আসলে যেহেতু ক্রস সেকশনাল এরিয়াটা ওখানে ছোট, তো তার মানে অ্যাকচুয়ালি the resistance of the variable resistorটা কি হবে? বেশি হবে। বুঝতে পারলা? ওকে, তো এটা গেল আমাদের B2। B3 তে কি বলেছে? Describe how the student could check the diameter of the wire if it is uniform or not. কি করব? আমরা মাইক্রোমিটার স্ক্রু গজ দিয়ে ডিফারেন্ট পজিশনে ডিফারেন্ট ওরিয়েন্টেশনে অনেকবার রিডিং নিব, দেন তাদের রিডিং গুলো দেখবো যে ভ্যালুস গুলি সেম আছে নাকি না। সো এটা হলো কাজ, এটা ইউনিট 3 এর মেইন যে আমাদের প্র্যাকটিস। একটা কি এখানে ভার্নিয়ার নাকি ডিজিটাল ক্যালিপার? সাইমা বেগম
তো ভার্নিয়ার ক্যালিপার নামটা সোয়াগ সোয়াগ লাগলে পরেও ওটা লেখা যাবে না, কি করতে হবে, মাইক্রোমিটার এই জিনিসটা ইউজ করতে হবে। অলরাইট, সো তাহলে ইউজ অফ মাইক্রোমিটার স্ক্রু গজ, what we will do, measure at different orientations, different places. If the values are same, তো তখন বুঝবো যে ডায়ামিটার যেহেতু সব জায়গায় সেম, তো তার মানে ওয়্যারের ডায়ামিটার হলো বা ক্রস সেকশনাল এরিয়া হলো ইউনিফর্ম। যদি দেখে যে এক জায়গায় বেশি এক জায়গায় কম, তো তখন আমরা বুঝবো কি ক্রস সেকশনাল এরিয়াটা ইউনিফর্ম না। বুঝতে পারছো সুবা? ওকে, question number 19. ও আচ্ছা, B1 কোনটা, 19 এর নাকি ওই ইয়েটা 18 এর? সাইমা 18 এর B1 এ তোমার নাম্বার কেটেছো কেন? ওকে, লেটস সি। দেখো তো এখানে ভ্যালুটা কত পাইছো তুমি, 148। তাহলে এটাকে কত করব, 150 লিখবো নাকি টু সিগনিফিকেন্ট ফিগারে, আর 3 তেও রাখা যায়, এটা সমস্যা নাই। রেজিস্ট্যান্স অফ দা ভেরিয়েবল রেজিস্টার, দেখি তোমার নাম্বার কেন কেটেছে। ও ওয়াও, এটা কি, এটা চিনো, এটা কি? এটা হলো রেজিস্ট্যান্সের ইউনিট। এখন বুঝতে পেরেছো সাইমা মনোয়ার যে কেন তোমার নাম্বার কাটা হয়েছে এখানে? ওকে, সো তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 18। আচ্ছা, এরপর আর কারো কোনো কোশ্চেনে প্রবলেম আছে? 19 নাম্বারে। 19B1 ওকে, 19B1। সাইমারকে 19 পুরাটাতে যে এক্সপ্লেন হোয়াট ইজ মেন্ট বাই ফটোইলেকট্রিক ইফেক্ট, এটাতেও? আচ্ছা, এতে -1 কেন হলো, লেটস সি। হোয়াট ইজ মেন্ট বাই ফটোইলেকট্রিক ইফেক্ট, এটা কি বলে? আমরা যদি মার্ক স্কিমের পয়েন্টগুলি দেখি, সরি, reference to electromagnetic radiation and a metal surface, তো তার মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা মেটাল সারফেসের উপর কি করতে হবে, ইনসিডেন্ট করতে হবে। আচ্ছা, one photon interacts with one electron only, energy of photon is proportional to frequency. If frequency of the radiation is above the threshold frequency, then electrons gain enough energy to be released, or work function এর চেয়ে বেশি এনার্জি পাইলে তখন রিলিজ হবে। তো দেখি সাইমার সাথে আবার কি দুশ্মনী হয়েছে। কেন দেখা লাগবে না, কেন কি ভুল করছো দেখি। Photons transfer its energy to electrons, which causes emission of electrons from the surface. Surface of what? মেটালের সারফেস বলতে হবে না?
বুঝতে পারছো কেন কাটা গেছে? তোমার মাথা মেটাল দিয়ে বানানো সাইমা? ওকে, এরপরে 19B, লেটস সি 19B তে প্রবলেম আছে। The circuit shows a light meter. আচ্ছা, কেমন কাজ করে? When light is incident on the cathode, electrons are released. তো তাহলে ক্যাথোডের উপরে লাইট ইনসিডেন্ট করলে ইলেকট্রন রিলিজ করে photoelectric effect-এর থ্রুতে। তো these electrons are attracted towards the anode, causing a reading on the emitter. তাহলে এটা ওই অ্যানোডের দিকে অ্যাক্সেলারেট করে যায়, দেন এমিটারে একটা রিডিং আসে। তো তখন আমরা বুঝতে পারি কি কত ইন্টেন্সিটি লাইট আসছে, সামথিং লাইক দ্যাট। তো বলতেছে কি, explain how the reading on the emitter is a measure of the intensity of the light. তো ফার্স্টে আমরা একটা ব্যাপার বলছিলাম, মনে আছে সাইমা? ব্যাপারটা কেমন ছিল? তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে নাকি না, এটা কিসের উপরে ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সির উপরে নাকি ইন্টেন্সিটির উপরে? ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে নাকি না এটা ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপর। ভেরি গুড। তো তাহলে ফ্রিকোয়েন্সি যদি তুমি এনাফ না দাও, হ্যাঁ নাবিল, তুমি যদি ফ্রিকোয়েন্সি এনাফ না দাও, যত মন চায় তত ইন্টেন্সিটি লাইট তুমি দাও না কেন, সে কি ফটো ইলেকট্রিক ইফেক্ট করাতে পারবে? পারবে না। তো তার মানে মনে করো যে ইউভি লাইট দিয়ে যে ফটো ইলেকট্রিক ইফেক্টটা দেখাইতে পারবা, ভিজিবল লাইট দিয়ে কি তুমি ওইটা করতে পারবা? না, কারণ কিন্তু ওটা ভিজিবল frequency লাইটের কম। ইন্টেন্সিটি তুমি হাজার হাজার টাইমস বাড়াই দিলা, স্টিল নো চেঞ্জ। কিন্তু ফ্রিকোয়েন্সির কন্ডিশনটা তুমি ফুলফিল করলা, মানে কি ফ্রিকোয়েন্সিটা এনাফ, মানে the photons are energetic enough to cause what? Photoelectric effect. All right, frequency condition fulfill করা মানে the photons are energetic enough to cause photoelectric emission. Now what happens when you increase the intensity? এখন ইন্টেন্সিটি বাড়াই দিলে কি হবে? প্রতি ফোটনের এনার্জি চেঞ্জ হবে না, বিকজ এনার্জিটা তো ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। তো তাহলে ইন্টেন্সিটি বাড়াইলে কি চেঞ্জ হবে? ইন্টেন্সিটি বাড়াইলে তোমার পার সেকেন্ডে কয়টা ফোটন ক্যাথোডে রিচ করবে ওইটা বাড়বে। বুঝতে পারলা? তো ইন্টেন্সিটি যদি বাড়াও, পার সেকেন্ডে বেশি বেশি করে ফোটন ক্যাথোডে আসবে, and all the photons are energetic to cause photoelectric emission, নাকি নাবিল? তো তার মানে photons গুলি energetic enough to cause photoelectric emission, and intensity বাড়ানোতে the rate at which or the number of photons that are reaching the cathode, এটা কি হলো? বেড়ে গেল। তো তাহলে কি হবে? কারেন্ট বেড়ে যায়। তো তাহলে এমিটার রিডিং থেকে আমরা ইন্টেন্সিটির ব্যাপারটা কেমন পাবো? কারেন্ট যখন বাড়বে তখন ইন্টেন্সিটি বেশি লাইটের, কারেন্ট যখন কম or ইন্টেন্সিটি অফ লাইট যখন কম তখন কি হবে? কম কম করে ফোটন আসবে। তো কম কম করে ফোটন আসলে কম কম করে ইলেকট্রন রিলিজ করবে। কম কম করে ইলেকট্রন রিলিজ করলে তোমার কি বলে, কারেন্টের রিডিংটা কম আসবে। বুঝতে পারলা? তো ব্যাপারটা কেমন? দ্য গ্রেটার দ্য ইন্টেন্সিটি, দ্য গ্রেটার নাম্বার অফ ইনসিডেন্ট ফোটন পার ইউনিট টাইম। তো তার মানে ফোটন গুলার এনার্জি কিন্তু বাড়তেছে না, কি বাড়তেছে? ইন্টেন্সিটি বাড়ানোতে পার সেকেন্ডে বেশি করে ফোটন আসতেছে। ওকে, এই কথাটা কিন্তু বারবার মাথায় রাখবা যে ইন্টেন্সিটি বাড়ানোতে ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে না। ফটো ইলেকট্রিক ইফেক্ট ইন্টেন্সিটি কম দিলেও হয়, বেশি দিলেও হয়। ফটো ইলেকট্রিক ইফেক্ট হওয়ার জন্য কি দরকার? ফ্রিকোয়েন্সি দরকার। ফ্রিকোয়েন্সিটা ফিক্স রেখে এখন তুমি যদি ইন্টেন্সিটি বাড়াও তখন কি হবে? পার সেকেন্ডে বেশি বেশি করে ফোটন আসবে, and those will cause photoelectric emission, and that emission will release electrons. তো ওই ইলেকট্রন নাম্বার যদি বেশি হয় কারেন্ট হবে বেশি, ইলেকট্রন নাম্বার যদি কম হয় কারেন্ট হবে কম। বুঝতে পারলা? So the number of electrons released per unit time is greater, তো তাহলে কারেন্ট is greater. নাবিলের কি ক্লিয়ার হয়েছে অ্যান্সার? হ্যাঁ ভাই, বুঝছি। ওকে, তো 19 নম্বরে কি আর কারো কোনো কনফিউশন আছে? সাইমা বনোয়ার, রেজিস্ট্যান্সের ইউনিট
ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 19 আর কারো কোনো প্রবলেম আছে আর অন্য কোনো কোশ্চেনে? কারো যদি কোনো প্রবলেম না থাকে দেন আমরা ক্লাস এখানে শেষ করব। কারো যদি প্রবলেম থাকে দেন তাহলে সাইমা মনোয়ার ছুটি পাবে না। ওকে, সো তাহলে কারো কোনো প্রবলেম নাই, দ্যাটস ভেরি গুড। তো তাহলে আমরা ক্লাস এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।